সুপ্রভাত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম। কেমন আছেন? আছি, শুভ সকাল। ছোট্ট করে দেখে আসি পত্রিকাগুলোর শিরোনাম, এরপরে আলোচনায় যাই। প্রথম আলো লিখেছে, সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৮। চট্টগ্রামে আইনজীবী হত্যা। ইসকন নিষিদ্ধের দাবি। ৯০ দিন অনাদায়ী থাকলে খেলাপি হবে ব্যাংক ঋণ। জেলেদের কাছেও থেকেও চাঁদা নিতেন মহিবুর। উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে ৪-৫ বছর প্রয়োজন হবে, অধ্যাপক রেহমান সুবহান। সমকাল লিখেছে, নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার। বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপির। ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচার কি করছে সরকার? কালের কণ্ঠ লিখেছে, জাতীয় ঐক্যের ডাক, ডক্টর ইউনূস বিএনপি বৈঠক। ২ মামলায় খালাস, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে খালেদা জিয়া। ২ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান। হাসিনার প্রতিহিংসায় যেভাবে নিশ্চিহ্ন শহীদ জিয়ার স্মৃতিনিবাস। ৩ মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসছে ফখরুল। যুগান্তর, অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষ, বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির। সারা দেশে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা। জনকণ্ঠ, ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম। সাইফুল হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়, হাসান আরিফ। মত প্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বেড়েছে। চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া মামলায় খালেদা জিয়া খালাস পেলেন। সব দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য করার আহ্বান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। আলিফের জানায় যায়, মানুষের ঢল, ইত্তেফাক। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। মানব জমিন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, আলোচনায় জাতীয় ঐক্য ও নির্বাচনের রোডম্যাপ। নির্বাচন সংস্কারে আলোচনায় ৭ প্রস্তাব। সিসিটিভির ফুটেজে খুনিরা চিহ্নিত। ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। পত্রিকাগুলো হয়তো এই শিরোনামই করেছে, আর শিরোনাম না পড়ি আলোচনায় যাই। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাল দেখা করেছেন, জাতীয় ঐক্যের কথা বলেছেন। তার আগে একটি সমাবেশে তিনি বলেছেন ৩ মাসেই সরকারের আসল চেহারা বেরিয়ে এসেছে। রেহমান সুবহান সাহেব একটা বক্তৃতায় বলেছেন যে যেইভাবে সংস্কার হচ্ছে, সংস্কার প্রস্তাব চলছে, ৪-৫ বছর সময় লেগে যেতে পারে। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর তাগাদা, আবার সংস্কারের ধীর গতি বা সংস্কার হতে অনেক সময় লাগবে। কোন দিকে যাবে এটা খুব মুশকিল বলা। যে গতকালকে সবচেয়ে আলোচিত যেটি ছিল সেটি হচ্ছে যে বিএনপি বৈঠক। বিএনপি সবচেয়ে বড় পার্টি এখন বর্তমানে। আওয়ামী লীগকে আপনি যদি একটু বাইরে রাখেন তাহলে, এবং তারা দেখা করেছে গতকালকে, দেখা করে অনেকগুলো জিনিস নিয়ে তারা আলোচনা করেছে, রোডম্যাপের কথা বলেছে, ধৈর্যশীল হবার জন্য জনগণের আহ্বান জানিয়েছে। সাথে সাথে সরকারকে বলেছে যে আপনারা দ্রুত কাজগুলো সেরে ফেলেন যাতে নির্বাচনটা হতে পারে। 4 দল, সম্ভবত 4 জন প্রতিনিধি দল গিয়েছিলেন বিএনপি থেকে, এবং পরে তারা বের হয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেছে। আর আরেকটি মিটিং যেটা হয়েছিল সম্ভবত সকালবেলা প্রেস ক্লাবে, ডক্টর মিলন হত্যা দিবসে একটা আলোচনা। সেখানে কিন্তু উনি অনেকগুলো কথা বলেছেন ফখরুল, এবং বলেছে আমাদের চরিত্র বেরিয়ে আসছে, এটা আমরা কি যাচ্ছি, কি করছি, আমি তো নিজেই ভেবে পাই না। আপনারা কি একটু ভেবে দেখেছেন কি হতে যাচ্ছে? সকলকে উনি, মানে ডাক্তারকে বলছে যে এই যে খবরের কাগজে অ্যাটাক হচ্ছে, এই কথাগুলো উনি বলেছেন। আমরা স্বাধীনতার কথা বলি, সংবাদপত্রের বিকাশের কথা বলি, কিন্তু আমরা খবরের কাগজগুলোকে অ্যাটাক করছি। এটা কারা করছে? 3 মাস তো হলো না স্বৈরাচারে চলে যাওয়া, তার মধ্যে এগুলো শুরু হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? এরকম অনেকগুলো উনি প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্নগুলোতে মানে আমরাও কিন্তু একইভাবে শোকাহত হচ্ছি। তারপরে দেখুন, ধরুন চিটাগংয়ে তারপর রহমান সাহেবের একটি ছিল, সেটি হচ্ছে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে উনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছেন, স্মারক বক্তৃতা। সেই বক্তৃতায় উনি বলেছেন যে যতগুলো সংস্কার কাজগুলোর জন্য সরকার নেমেছে, বিশেষ করে 12টি কমিশন, এগুলো
প্রকাশ করা, এগুলো ইমপ্লিমেন্ট করা করতে যদি ঠিকমতো করতে হয় প্রায় 4 থেকে 5 বছর লেগে যাবে। জনগণ কি 4-5 বছর অপেক্ষা করবে? রাজনৈতিক দলগুলো কি এতদিন অপেক্ষা করবে? যারা এতদিন ধরে অপেক্ষা করেছিল 15-16 বছর একটি স্বাধীন নির্বাচনের জন্য, তারা তো 4-5 বছর অপেক্ষা করতে রাজি হবে না। কাজে এই সমস্ত যদি বিভিন্ন দিকগুলো আপনি চিন্তা করেন, আমার কাছে কেন জানি মনে হয় যে এই সরকার অন্য সংস্কারগুলো বাদ দিক। একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল যে সংস্কার তো চলমান প্রক্রিয়া, প্রতিটি সরকার, যেই সরকার 10-12 বছর ধরে যদি ক্ষমতা থাকে তাদেরও কিছু সংস্কার প্রক্রিয়া থাকে। তো সংস্কার প্রক্রিয়া আরেকটা কথা কি যে আপনি সংস্কার করলেন, অনেকগুলো আমাদের প্রস্তাবগুলো দিলেন, 10-12টা প্রস্তাব দিলেন, অমুক করেন তমুক করেন। তো আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমি আপনার এজেন্ডা বাস্তবায়ন করব কেন? আমি তো বাধ্য নই আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে। তার মানে এই নয় যে আপনার এজেন্ডাগুলো খারাপ, কিন্তু আমার তো নিজের এজেন্ডা আছে। মনে করুন বিএনপির তাদের 31 দফা দাবি একটা দিয়েছে যে তারা সরকারের ক্ষমতা আসলে এই কাজগুলো করবে। ফলে আমার কাছে মনে হয় যেন সরকারের এই মুহূর্তে উচিত যেভাবে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে যেভাবে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমস্ত জায়গায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এই নৈরাজ্যগুলোকে কঠোরভাবে দমন করতে হবে। সেটা প্রত্যেকেই চাচ্ছে, সরকার চাচ্ছে, বিরোধী দলও চাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে। সাধারণ মানুষ তো বেশি শঙ্কিত। যে অনেকে এখন দেখেন কিছু কে কি মনে করবে জানি না, কিন্তু এখন তো একটা উদাহরণ টানার চেষ্টা করা হচ্ছে যে তাহলে কি আগে আমরা ভালো ছিলাম, শান্তিতে ছিলাম নাকি? এই একটা যেটা এটা কেন আসবে 3 মাসের মধ্যে, কেন আসবে? যে স্বৈরাচারের পতন চাচ্ছিলাম আমরা গত 14-15-16 বছর ধরে, হঠাৎ করে তাকে নিয়ে কেন আলোচনা হবে? সে তো আলোচনায় আসার কথা না এই মুহূর্তে, কিন্তু আলোচনায় আসছে। আমাদের সরকারকে কঠিন হতে হবে। কঠিন যদি না হয় তাহলে হবে কি যে এই আপনি যেটা বলেন যে জনগণের আস্থাটা কমে যাবে। আমাদের প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই সরকার চায় যে সরকার সাফল্য লাভ করুক, এবং সাফল্য লাভ করুক কেন? তারা একটা সুন্দর নির্বাচন দেবে, সেই নির্বাচনে যে ক্ষমতা আসুক। আমি আপনাকে অনেকদিন ধরে তো আমি সাংবাদিকতা করছি, আমি একটা রাজনীতির পলিটিক্যাল সায়েন্সের ছাত্র। আমি জানি যে রাজনীতিবিদরাই রাজ্য পরিচালনা করতে পারে, রাষ্ট্র পরিচালনার কাজ তাদের দ্বারাই সম্ভব হবে। কারণ তাদের একটা বিরাট জনগোষ্ঠী আছে, তাদের সাপোর্ট করবে, তাদের একটা ওয়ার্কফোর্স আছে, বিভিন্ন মহল্লায় টহলাতে শুরু গানা, থানায় বলুন, গ্রাম পর্যায়ে বলুন, ইউনিয়ন পর্যায়ে বলুন, তাদের আছে। কিন্তু সেই কর্মী বাহিনী কি ইন্টারিম গভর্নমেন্টে আছে? তা তো নেই। ইন্টারিম গভর্নমেন্ট তো শুধু এই কয়টা লোককে, এবং সরকার যারা সরকারে বসে আছেন মানে আমলারা, এদের ছাড়া তো আর কেউ নেই। তো এগুলো ইমপ্লিমেন্ট করবে। ছাত্ররা আন্দোলন করে এই সরকারকে এনেছে, সেই ছাত্রদেরও কিন্তু চাওয়া আছে, তারাও রাজনৈতিক দল করতে পারে, তারা রাজনৈতিক দল করবে, নির্বাচনে যাবে। এখন তো ছাত্ররাই বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করছে বা ওই আন্দোলনেও করেছে। এখন দেখেন যে যেই ছাত্ররা মানুষের ভালোবাসার একটা জায়গায় ছিল, এখন এক কলেজে আর এক কলেজের হামলা করে, এক কলেজের ছাত্ররা আর এক কলেজের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। মানুষের কিন্তু ছাত্রদের প্রতি সেই ভালোবাসা আর স্নেহ থাকছে না। 7টি কলেজ বন্ধ, সেন্ট গ্রেগরি স্কুল বন্ধ, এখন বাংলা মিডিয়ামে বা বাংলা ভার্সনে বার্ষিক পরীক্ষা চলছে, আবার বই পুস্তক দিতে হবে নতুন বছরে। এ নিয়েও তো ভাবতে হবে। সরকার যেই আসুক বা সরকার থাকুক, মানে মানুষের বাচ্চাদের লেখাপড়া তো চলতে হবে। আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্য লেগেছে, কিছুদিন আগে হলো ঢাকা কলেজ আর সিটি কলেজের, আমি ওই এলাকায় থাকি, ওইখানে একটা মানে তুলকালাম কাণ্ড হয়ে গেল। তারপর হলো পুরান ঢাকায় এই ছাত্ররা কিন্তু একসাথে মিলে স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছে, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। তারাই এখন একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। এটা কি ধরনের একটা মানে ছাত্ররা একটা কলেজ লুট করে তার মাল নিয়ে যাবে, এই মেন্টালিটি আমি কল্পনাই করতে পারি না। একটা ভাঙা চেয়ার সে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, কম্পিউটারের কিবোর্ড নিয়ে চলে যাচ্ছে, এসব কি মানে? এবং এটা দেখেন যে আপনি আমার থেকে, আমি সবসময় মনে করি যে আমাদের সাধারণ মানুষরা কি চিন্তা করে, যারা প্রকাশ করতে পারে না, তারা ঘরে বসে আছে, তারা তো কষ্ট পাচ্ছে। এটা কি হলো? এটা কি স্বাধীনতা? আজকে আমার ছেলে, আমি তাকে পাঠিয়েছি শিক্ষিত অবস্থায় করতে, সে আরেকটা কলেজ প্রতিষ্ঠানের জিনিসপত্র লুট করছে। এই জন্যই কি আমরা এই আন্দোলনগুলো করেছিলাম? এখন যদি জনগণ
এদের থেকে মুখ ফিরিয়ে না আপনি কি করবেন? কিছু করার তো নেই। আপনি যেটা বললেন যে ছাত্ররা ইয়ে করতে পারে, রাজনৈতিক দল করতে পারে, হ্যাঁ করতেই পারে। রাজনৈতিক দল করুক, যাই করুক, সেটা জনগণ ভোট দেবে। যদি জনগণ ভোট দেয় তারা ক্ষমতা আসবে, আসবে, যেই ক্ষমতায় আসবে আসবে, কিন্তু একটা নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে আপনি এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত বিষয় ইসকনের একজন চিন্ময় প্রভুকে গ্রেফতার নিয়ে অনেক ঘটনা ঘটেছে। চট্টগ্রামে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে, সেখানে গতকাল লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। ইসকন নিষিদ্ধের দাবি আছে, ইসকনের পক্ষে কথা বলা হয়েছে, ভারত বিবৃতি দিয়েছে, কাউন্টার বিবৃতি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে সরকার এই জিনিসটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি একেবারে। আমার বিশ্বাস থেকে আমি বলছি, আমি অনেকগুলো টেলিভিশন আলোচনায় দেখেছি, অনেক টক শোতে তারাও একই কথাই বলেছেন। এটা হচ্ছে কি যে আপনি জিনিসটাকে ফ্লেয়ার আপ করতে দেবেন কেন? তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে নিয়ে আসেন, ঠিক আছে, আপনি আসেন। হাজার হাজার লোক জামিন পাচ্ছে, ওনাকে আপনি যদি জামিন দিতেন তাহলে তো জিনিসটা এই অবস্থা হতো না। আর উনি কিন্তু ইসকন থেকে অলরেডি বহিষ্কৃত লোক, ওনাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে, এটা বোধহয় কাগজে আপনারা দেখেছেন। এখন আপনি যে কোনো জিনিস হ্যান্ডেল করতে হয়। ছাত্র বৈষম্যের আন্দোলনের কথাই বলি না কেন, তদানীন্তন সরকার যদি ঠিকমতো এটা আন্দোলনটাকে হাত নিত, তখনই যদি তাদের সাথে আলোচনার জন্য বসতো, তাহলে কি এই অবস্থায় আসতো? না এই অবস্থায় আসতো, না ইন্টারিম গভর্নমেন্ট হতো, না আজকে ইসকনের এই জিনিসগুলো হতো। প্রতিটি জিনিস তো লাইন লাইনভাবে আসছে, তাই না? এখন আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে ইসকনটাকে হ্যান্ডেল করা বোধহয় আমাদের সরকার ঠিকমতো পারেনি। এটা যদি হতো ঠিকমতো, ধরুন জামিন দেবে কি দেবে না, জামিন পাওয়ার উনি যোগ্য কি যোগ্য না সেটা আদালতে পাবার, এটা বলে আমি আদালত অবমাননার দায়ী হতে চাচ্ছি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হ্যান্ডলিংটা ঠিকমতো হয়নি, এবং হ্যান্ডলিংটা ঠিক না হওয়ার কারণ কিন্তু ওইটাই যে যেই লোকগুলো ক্ষমতায় বসে আছে তারা রাজনৈতিক পালসটা জানে না। রাজনৈতিক পালস জানতে হবে, দেশ কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, মানুষ কি চাচ্ছে। কারণ এখন আপনার হচ্ছে প্রতিপক্ষ হাজারোটা। আপনি যেটা বলেছিলেন যে সরকারি কর্মচারীরা এখন বিক্ষোভ করছে, সচিবালয় করছে, আন্দোলন করছে আনসাররা, ছাত্ররা অটো পাস চাচ্ছে, প্রতিটি কলেজকে ইউনিভার্সিটি করে দাও। এখন কয়েকদিন পর আমি একটু দুষ্টামি করে সেদিন লিখেছিলাম, ছাত্ররা যেভাবে চাচ্ছে প্রতিটি কলেজকে ইউনিভার্সিটি, প্রতিটি স্কুলকে কলেজ, প্রতিটি প্রাইমারি স্কুলকে হাই স্কুল করে দিন। তো একজন জিজ্ঞেস করে তাহলে বিশ্ববিদ্যালয়ে কী হবে? আমি বিশ্ববিদ্যালয় জায়গায় থাকবে, কি হবে? এরকম তো হয় না আন্দোলন মানে। আপনি মধ্য কথা কিন্তু ওইটাই বলবো আমি, যে ইফ ইউ গিভ ইলেকশনটা, নির্বাচনটা দিয়ে দিন। কারণ আপনি তো অলরেডি একটা সুন্দর জিনিস করেছেন, একটা সুন্দর ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে। লেট দেম ওয়ার্ক, ভোটারদের লিস্ট সব ঠিকঠাক হয়ে যাক। আমাদের তো এর আগে সরকারে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল 7-এর সময়, 2007-এ, ওই সময় কিন্তু আর্মিরা সুন্দরভাবে একটা ভোটার লিস্ট তৈরি করে দিয়েছে। ওইটার সাথে আর কিছু সংযোজন হবে, কিছু বাদ যাবে যারা মারা গেছেন, আর নতুন যারা ভোটার হয়েছে তারা আসবেন। সেই ভোটার লিস্টটা তৈরি করে নির্বাচনটা দিয়ে দিক। এটার জন্য কত মাস লাগতে পারে? 4 মাস, 5 মাস, 6 মাস, ধরেন 6 মাস 7 মাসের মধ্যে তো এটা হয়ে যাওয়ার কথা। তাহলে এই জিনিসগুলো হয় না। আর যখন আপনি জানিয়ে দেবেন সরকারের তরফ থেকে যে আমরা নির্বাচন করতে যাচ্ছি এরকম একটা সময়ের মধ্যে, ধরুন আগামী মার্চ মাসে বা মে মাসে বা জুন মাসে, তাহলে হবে কি, এই যে উত্তাল যে অবস্থা হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা সুযোগ খুঁজছে একটা অস্থিরতা তৈরি করা, তারাও দমে যাবে। আপনি দুটো গেইন পাচ্ছেন। একটা গেইন হচ্ছে যে জনগণকে আপনি শান্ত করতে পারছেন, সাথে সাথে যারা এখনই বলছে না যে পিছন দিকে কারা কে চালাচ্ছে, তো পিছন দিকে হয়তো কেউ চালাতে পারে, তারা দমে যাবে। তো আপনি একটা ঘোষণা দিয়ে দুটো জিনিস থামাতে পারেন। বেগম খালেদা জিয়া 2টি মামলা থেকে রেহাই পেলেন। উনি এখন ভোট দিতে পারবেন, উনি এখন ভোটে অংশগ্রহণ নিতে পারবেন। শুনলাম সামনের মাসে, আপনি পড়লেন খবরের কাগজে, সামনের মাসে উনি হয়তো লন্ডন যেতে পারেন ওনার ছেলের সাথে দেখা করতে। তো ওনার উপর যথেষ্ট অত্যাচার করা হয়েছে এই 14, 15, 16 বছর যাবৎ তিনি কষ্টে আছেন, শারীরিকভাবে অসুস্থতা ছিলেন। তো এই জিনিসগুলি আমরা সবসময় একটা কথা বলি, যেই অন্যায় করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে, এবং শাস্তিটা যেন বিধান অনুযায়ী হয়। আপনার ইচ্ছা প্রতিফলন যেন শাস্তির মধ্যে প্রতিফলিত না হয়, তাই না? আমি আপনাকে দেখতে পারি না, আপনি সহ্য করতে পারি না, এখন আমার হাতে আইন আছে, ক্ষমতা আছে, আমি আপনাকে
জেলে পড়ে দিলাম, আপনাকে কষ্ট দিলাম, এটা হতে পারে না। কারণ হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনার ঘাড়ে একসময় আসবে। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত হ্যাঁ, প্রতিক্রিয়া। নিউটনের সেই থার্ড সূত্র। আচ্ছা, একজন বিচারপতিকে ডিম ছুঁড়ে মেরেছিলেন আইনজীবীরা এজলাসে আদালত কক্ষে। হ্যাঁ, এটাও একটা আলোচিত ঘটনা। এটা একটা আলোচিত ব্যাপার। এটাই আমি জানি না এটা এই প্রথম ঘটলো কিনা। আমার কাছে মনে হয়েছে বোধহয় ডিম ছোড়ার ঘটনাটা বোধহয় প্রথম হয়েছে। এর আগে পাকিস্তানে শুনেছিলাম জুতা টুতা ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ডিম ছোড়া এবং বিচারকের একটু সংযত হওয়া উচিত। আপনি যখন বসেন কোনো জায়গায়, এজলাসে বসেন, তখন তো আপনি নিরপেক্ষ ব্যক্তি। আপনার কাছে আমি ভালো আইনটি আশা করি। আমি আশা করব আপনি ন্যায়সঙ্গত বিচার করবেন। সেই বিচারে আপনার কিছুটা সংযত থাকতে হবে ভাষায়। আপনি আবেগ দ্বারা পরিচালিত হবেন না, আপনাকে আইন দ্বারা পরিচালিত হতে হবে। আরেকটা ছোট্ট বিষয় আলোচনায় আনতে চাই, আমাদের গার্মেন্টস শিল্পে কিন্তু অস্থিরতা আছে। এই সরকার আসার পরেও অনেক চেষ্টা হয়েছে, শ্রম উপদেষ্টা বদল হয়েছেন, কিন্তু অস্থিরতা থামেনি। এখানে অস্থিরতাটা যে মেইন কারণ যেটা আপনি দেখেছেন, আমরা দেখছি, সেটা হচ্ছে কি বেতন ভাতা না দেওয়াটা নিয়ে আন্দোলন, তাই না? যতগুলো আন্দোলন দেখছেন তাদের বেতন ভাতার কথাই বেশি, বেতন কথা। কাজেই অন্য কোনো আন্দোলন কিন্তু না, এটা তাদের। আপনি একটা শ্রমিক অল্প বেতনে কাজ করে, মাসের শেষে যদি বেতন না পায়, তো তার সংসার চলবে না কেন? বলে পেটে দিলে পিঠে সয়। তো আপনি পেটে তো দিচ্ছেন না কিছু, আপনার পিঠে সইবে কিভাবে? আজও ওই যে ইসকনের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করার কথা আছে 12টার দিকে, আমরা দেখি ওখান থেকে ওনারা কি বলেন। ভারত যেহেতু বড় প্রতিবেশী, বাংলাদেশের নিকট প্রতিবেশী, আর তো কোনো প্রতিবেশীও নাই এরকম। মিয়ানমার আছে অল্প একটু, মিয়ানমারের সাথে সম্পর্ক আমাদের কেমন, রোহিঙ্গারা কিন্তু আমাদের জন্য এটা বোঝা হয়ে অলরেডি আছে। হ্যাঁ। এই কূটনীতিটা মনে হয় একটু বুঝে শুনে করবে আশা করি সরকার। এইটা করা উচিত আসলে। কারণ ওয়েস্ট বেঙ্গলে যেটা দেখেছি আমরা, যে বিজেপির যিনি প্রধান ওখানে আছেন, সভাপতি শুভেন্দু অধিকারী, উনি একটা বিবৃতি দিয়েছেন। তো এই বিবৃতিটা উনি যখন দিচ্ছেন বিজেপি থেকে, এটা নিশ্চয়ই হি গট এ গ্রিন সিগন্যাল, শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, সেই সিগন্যাল পেয়েছেন। তো লেট আস সি আজকে ইসকনের প্রেস কনফারেন্সটা হোক। আমার কাছে মনে হয় যে সকলেই এই অবস্থায় একটু শান্তির সাথে একটু বুঝে শুনে কথা বলা উচিত। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।